হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। আমরা আশা রাখতে পারি এই বছর টেট এক্সাম হবে, সেটাকে টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি বিভিন্ন সাবজেক্ট থেকে। আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে, অনেকেই কমেন্ট করেছিলে অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে ক্লাস নিয়ে আসার জন্য। তোমাদের ডিমান্ড অনুসারে আজকে আমি তোমাদের জন্য অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল সায়েন্স অর স্টাডি। তো এটা থেকে আমরা একদম কনসেপ্ট সহ খুব সুন্দরভাবে বুঝে নেব। তো তোমরা একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। তাছাড়া তোমাদের যদি নোটসের ব্যাপারে জানতে হয় কিংবা ক্লাসের ব্যাপারে জানতে হয়, তোমরা এই নম্বরে বিস্তারিতভাবে জেনে নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে। এনিওয়ে, এখন শুরু করছি দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল স্টাডিজ অর সায়েন্স, এই টপিকটা থেকে আজকে দেখবো। তো নেচার কি, স্কোপ কি, সেটা দেখবো। প্রথমে আমাদের জানতে লাগবে সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স সেটা কি। তো এই যে সমাজবিজ্ঞানের ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে জেমস হাইয়ের মতে, জেমস হাই সমাজবিজ্ঞান নিয়ে একটা ডেফিনেশন দিয়েছে, একটা সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা হলো সমাজবিজ্ঞান হলো মানব জাতি সম্পর্কিত জ্ঞান ভাণ্ডার এবং চিন্তনের আকার। সমাজবিজ্ঞানটা কি? সমাজবিজ্ঞানটা হলো যে মানব জাতি রয়েছে, হিউম্যান বিং রয়েছে, এই হিউম্যান বিংয়ের সম্পর্কিত যে জ্ঞান ভাণ্ডার, চিন্তনের আকার। যে আমরা হিউম্যান বিং রয়েছি, আমাদের এই সমাজে চলতে গেলে আমাদের যে আশেপাশে জিনিসপত্র রয়েছে, আমাদের যে জ্ঞান ভাণ্ডার বা চিন্তন, আমাদের যে থিঙ্কিং রয়েছে, যা কিছু চিন্তা করছি, আমরা যেখানে চলছি, খাচ্ছি, আমরা যে শ্বাস নিচ্ছি বা যেই কাজটাই করছি না কেন, সব কিছু কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত। তো এই যে আমাদের যে জ্ঞান ভাণ্ডার বা চিন্তনের যে আকার রয়েছে, এই সব কিছুই হলো সমাজবিজ্ঞান। এই সব কিছু মিলেই কিন্তু হয় সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানটা একটা হিউজ, এটা সমাজবিজ্ঞানটা এরকম না যে ছোট একটা জিনিস, এরকম না। এই যে প্রতিটা জিনিসেই কিন্তু সমাজবিজ্ঞানের পার্ট। এটা এখন হিস্ট্রির হোক, এটা এখন অতীতের কথা হোক বা বর্তমানে হোক, এখন যে আমি কথা বলছি, এখন যে আমি এই যে পরিবেশে আছি, আমি এনভায়রনমেন্টে আছি, সোসাইটির মধ্যে আছি, আমার আশেপাশে মাটি, গাছ, জল বা আমি শ্বাস নিচ্ছি, সব কিছুই কি, সব কিছুই কিন্তু সমাজবিজ্ঞানের পার্ট। এই সব কিছু আমরা সমাজবিজ্ঞানে আমরা পড়ে থাকি। তো এই সমাজবিজ্ঞানই হলো মানব জাতি সম্পর্কিত যে জ্ঞান ভাণ্ডার এবং চিন্তনের আকার, যা লাঠি, পাথর, নক্ষত্র বা অন্যান্য ভৌত বস্তু থেকে পৃথক। এই যে লাঠি, পাথর বা নক্ষত্র বা অন্যান্য যে ভৌত বস্তুগুলি রয়েছে, সেগুলি থেকে সম্পূর্ণটি পৃথক। আর এই ডেফিনেশনটা কে দিয়েছে? জেমস হাই। নেক্সট হলো বেনিং ভ্রাতৃদ্বয়। এই যে বিনিং অ্যান্ড বিনিং, তারা যে দুই ভাই রয়েছে, তারা সমাজবিজ্ঞানের ডেফিনেশন দিয়েছে। কি দিয়েছে? এই যে বিনিং ভ্রাতৃদ্বয়ের মতে, এটি এমন একটি পাঠ্য বিষয় যা মানব সমাজের উদ্ভব, সংগঠন ও উদ্বোধন, ক্রমবিকাশ, বিশেষত মানুষের আন্তঃসম্পর্ক, এই বিষয়গুলির সঙ্গেই সম্পর্কিত। এই যে বেনিং অ্যান্ড বেনিং বলেছেন সমাজবিদ্যাটা কি, সমাজবিজ্ঞানটা হলো এরকম একটা পাঠ্য বিষয়। এই যে সমাজবিজ্ঞান, এটা কি, এটাদের স্কুল কলেজে রয়েছে পাঠ্য বিষয়। এই যে পাঠ্য বিষয়টা, এই পাঠ্য বিষয় কি রয়েছে? পাঠ্য বিষয়ে রয়েছে যে মানব সমাজ রয়েছে, মানব সমাজে কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে গঠন করা হয়েছে, কীভাবে সেটা প্রতিনিয়ত ক্রমবিকাশ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, উন্নয়ন হচ্ছে। যেরকম আদিম মানুষরা যখন ছিল তখন তারা গুহায় থাকতো, তারপর আস্তে আস্তে তারা যে প্রথমে শেকড়, ফল, মূল এগুলি খেত, আস্তে আস্তে আগুন আবিষ্কার করা শিখলো, ঘর বানাতে শিখলো। এরকম করতে করতে অনেক ডেভেলপ হতে হতে আজকে 21st সেঞ্চুরিতে এসে কত বড় বড় বিল্ডিং, কত টেকনোলজি, কত কিছু নতুনভাবে ক্রমবিকাশ হয়েছে। এই সব কিছু কী হয়েছে? সবগুলি যে মানব সমাজে কীভাবে উদ্ভব হয়েছে, কীভাবে সংগঠন হয়েছে বা এই যে ক্রমবিকাশটা, সেটা কি মানুষের সাথে সম্পর্কযুক্ত। এই যে বিষয়গুলি, এই সবগুলি বিষয় কিসের সাথে সম্পর্কিত? সমাজবিদ্যার সাথে। আর এই সমাজবিদ্যা কোথায় পড়ানো হয়? এই যে পাঠ্য বিষয় রয়েছে সেখানে পড়ানো হয়। তো এইটাই হলো যে সমাজবিজ্ঞানের যে সংজ্ঞাটা, এটা কে দিয়েছে? বেনিং ভ্রাতৃদ্বয়, বিনিং অ্যান্ড বিনিং, তারা দুই ভাই এই সংজ্ঞাটা দিয়েছে। তো এখানে আমরা সমাজবিজ্ঞানটা কি সেটা আমরা দেখলাম ডেফিনেশনের মাধ্যমে। জেমস হাই আর বিনিং ভ্রাতৃদ্বয়ের ডেফিনেশনটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ নেচার অফ সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের যে নেচারটা, সমাজবিজ্ঞানের যে প্রকৃতিটা, সেটা আমরা দেখব। সমাজবিজ্ঞানের প্রকৃতি নিম্নলিখিত কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে সুস্পষ্ট করা হলো। সমাজবিজ্ঞানের যে প্রকৃতিটা রয়েছে, নেচারটা রয়েছে, সেটা নিচে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে দেওয়া হলো। কি রয়েছে? প্রথমেই এটি বিবিধ পরস্পর সম্পর্কিত বিষয় অন্যান্য সমাহার। এতে উপস্থিত বিভিন্ন পৃথক বিষয়গুলি হলো
যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি পরস্পর নিবিড় সম্পর্কযুক্ত, যদিও প্রতিটি বিষয়ে পৃথক সত্তা বর্তমান। এই যে বেসিক্যালি সমাজবিজ্ঞান যে প্রকৃতিটা, নেচারটা, সেটা কি? এটার মধ্যে যে অনেকগুলি বিষয় রয়েছে, অনেক কিছু সমাহার, অনেক কিছু মিলিত হয়ে এই যে সমাজবিজ্ঞানটা গড়ে উঠেছে। এই যে সমাজবিজ্ঞানটা গঠন করা হয়েছে অনেক কিছু মিলিত হয়ে, এই সমাজবিজ্ঞানের মধ্যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন বিষয়গুলি মিলিত হয়ে একত্রিত হয়ে একটা কি হয়েছে সমাজবিজ্ঞান। যেরকম এটার মধ্যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, পৌরবিজ্ঞান রয়েছে, প্রভৃতি এরকম বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস আলোচনা করা হয়, আর প্রতিটা বিষয় কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রতিটা বিষয়ের মধ্যে সম্পর্কযুক্ত রয়েছে। কিন্তু এগুলি সম্পর্কযুক্ত হওয়ার পরেও এগুলি প্রত্যেকটার মধ্যে কিছু আলাদা আলাদা জিনিসও রয়েছে, পৃথক সত্তাও রয়েছে। যেরকম ধরো আমি ইতিহাস আর ভূগোলের যে একটা এক্সাম্পল হিসাবে নিই, এখন যদি আমরা পড়ি মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা পড়তে গেলে যে প্রথমে আমাদের কি জানতে লাগবে, মিশরীয় সভ্যতাটা কবে হয়েছিল, এটা কত খ্রিস্টপূর্ব থেকে কত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল, এটা কোথায় ছিল, তো কোথায় ছিল সেটা আমাদের জানতে গেলে কি জানতে লাগবে, তার যে ভৌগোলিক যে স্থানটা, সেই ভৌগোলিক স্থানটা জানতে লাগবে, যে নীল নদের নীরে সেটা গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতাটা। তো এই যে তার ভৌগোলিক জানতে লাগবে, এরকম না ইতিহাসের মধ্যে শুধুমাত্র অতীতের ঘটনা কে গঠন করেছিল, কে কত খ্রিস্টাব্দে করে, শুধু এতটুকু, শুধু এতটুকু কিন্তু সীমাবদ্ধ নেই, এটা অনেক। তো এই যে ইতিহাস বলো, ভূগোল বলো বা রাষ্ট্রবিজ্ঞান বলো বা সমাজবিদ্যা, প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আর এগুলি সবগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার পরেও এগুলি প্রতিটিরই ইন্ডিভিজুয়াল ভিউসও রয়েছে, ইন্ডিভিজুয়াল কিছু পার্ট রয়েছে, পৃথক সত্তাও এগুলি রয়েছে। আর এই সবগুলি মিলিত হয়েই কি হয় সমাজবিজ্ঞান। আর সমাজবিজ্ঞানের প্রকৃতিটা যে নেচারটা রয়েছে সেটা হিউজ। ওকে, নেক্সট রয়েছে কালের গণ্ডি অতিক্রম করে মানুষের ক্রমবিবর্তনের যে ধারা, তার অধ্যয়ন। যে কালের গণ্ডি অতিক্রম করে কি হয়, মানুষ যে ক্রমবিবর্তন হচ্ছে সেই ধারাটা অধ্যয়ন করা হয়। যেরকম আগে আদিম মানুষটা গুহাতে থাকতো, আজকাল কেউ গুহাতে থাকে না, সবাই যে এখন কত কিছু টেকনোলজি এসেছে, কত বিল্ডিং বা ঘর, কত ধরনের জিনিস এসেছে। তো আস্তে আস্তে কি হচ্ছে, যে কালের গণ্ডিটা অতিক্রম করে মানুষ দিন বা দিন কি করছে, উন্নতি করছে, ক্রমবিবর্তন করছে। আর এই যে ধারাটা, এই ধারাটা সমাজবিজ্ঞানে আমরা পড়ে থাকি। এটি সামগ্রিকভাবে একটি বাস্তব নির্ভর বিষয়। এই যে সমাজবিজ্ঞানটা রয়েছে, এই যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের প্রতিটা বিষয়, প্রতিটাই কিন্তু বাস্তব নির্ভর। বাস্তবে যেটা হয়েছে, যেটা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করি এই সাবজেক্টটা গঠন করা হয়েছে। যেরকম ইতিহাসে অতীতে কি হয়েছিল, কে কোনটা গঠন করেছে, যেরকম তাজমহল কে বানিয়েছিল, কেন বানিয়েছিল, এটা কিন্তু ফ্যাক্ট, এটা সত্যি সত্যি হয়েছে, বাস্তবে এটা হয়েছে, হয়েছে বলেই তো ইতিহাসে আজকে, ইতিহাসের পাতায় আজকে লেখা রয়েছে। ভূগোল, এই যে ভূগোল রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে বা অনেক কিছু বিষয় রয়েছে, ভূগোলটা অনেক বিস্তার, অনেক বড়। এটা এই যে জিনিসগুলো রয়েছে সবগুলি বাস্তবের উপর নির্ভর করে, বা রাষ্ট্রবিজ্ঞান বা প্রতিটা সাবজেক্ট সমাজবিজ্ঞানে বাস্তবের উপর নির্ভর করেই এটা, এই যে বিষয়টা গঠন করা হয়েছে। নেক্সট রয়েছে এটি শিক্ষার মূল পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় অংশ। এই যে একটা পাঠ্যক্রম যে গঠন করবে, পাঠ্যক্রম গঠন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা অংশ হলো সমাজবিজ্ঞান। যে এখন স্কুলের মধ্যে সমাজবিজ্ঞান ছাড়া কিন্তু পড়ানো হয় না। অ্যাটলিস্ট ক্লাস 8 পর্যন্ত সবারই কিন্তু এই বেসিক সাবজেক্টগুলো থাকে, সমাজবিজ্ঞান বলো, ইংলিশ, হিস্ট্রি, এগুলো তো আছেই। যে ইংলিশ, বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো বা যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তারপর ম্যাথ, সায়েন্স, এগুলি তো আছে, কিন্তু সমাজবিদ্যাটাও কিন্তু আছে। কারণ এই সমাজবিজ্ঞানটা কি, সমাজবিজ্ঞানটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা অংশ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে, কারণ এটা থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারে। কি জানতে পারে সেটা আমি পরে বলবো। ওকে, তো এখানে আমরা দেখলাম কি সমাজবিজ্ঞানের যে প্রকৃতিটা, নেচারটা রয়েছে সেটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো সমাজবিজ্ঞানের পরিধি, অর্থাৎ স্কোপ অফ সোশিয়াল সায়েন্স। প্রতিনিয়ত প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নয়নের উপর ভিত্তি করে আধুনিক সমাজ ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। যে প্রতিনিয়ত প্রযুক্তি রয়েছে, বিজ্ঞান রয়েছে, এই বিজ্ঞান যে উন্নয়নের জন্য, সেই উন্নয়নের উপর ভিত্তি করে আধুনিক সমাজটা কী হচ্ছে, যে মডার্ন সোসাইটি অনেক খুব তাড়াতাড়ি, খুব দ্রুত এটা পরিবর্তিত হচ্ছে। অনেক নতুন নতুন জিনিস বানানো হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, অনেক ডেভেলপ হয়েছে আগে থেকে। তো এরকম করে দ্রুত পরিবর্তিত হচ্ছে আমাদের এই মডার্ন সোসাইটিটা। সাম্প্রতিক সমাজের প্রাথমিক তথা প্রধান বৈশিষ্ট্যগুলি হলো কি রয়েছে, আধুনিকরণ, শিল্পায়ন, নগরায়ন, বিশ্বায়ন, বিশেষীকরণ, বেসরকারীকরণ, উদার উন্মুক্তকরণ ইত্যাদি। এই যে সাম্প্রতিক সমাজের প্রাথমিক যে প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, যেরকম আধুনিকরণ, ওকে, শিল্পায়ন, নতুন নতুন শিল্প গড়ে উঠছে, নগরায়ন, বিশ্বায়ন, বিশেষীকরণ, বেসরকারীকরণ, বিভিন্ন ধরনের বেসরকারি অফিস, স্কুল, কলেজ, বিল্ডিং, মল, অনেক কিছু গড়ে উঠছে, উদার উন্মুক্তীকরণ ইত্যাদি। এরকম বিভিন্ন জিনিস গড়ে উঠছে আমাদের এই সোসাইটিতে।
আধুনিক সমাজের মূল্যমান নির্ধারিত হয় নিত্য নতুন সামাজিক নীতিবোধের উপর। আধুনিক সমাজটা যে রয়েছে সেটা যে মূল্যমান নির্ধারিত হয় কিসের উপর ভিত্তি করে? নিত্য নতুন সামাজিক নীতিবোধের উপর ভিত্তি করে। যেরকম গণতান্ত্রিকতা, সামাজিকতা, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, সাম্যতা, ন্যায় বিচার, ব্যক্তিগত অধিকার, উদারতা, সমধর্মিতা বা সৌভ্রাতৃত্ববোধ, বিজ্ঞান মনস্কতা এবং বাস্তব চিন্তা ভাবনা ও যৌক্তিকতা ইত্যাদি। সবগুলির উপর ভিত্তি করে যে আধুনিক সমাজটা মূল্যমান নির্ধারিত করা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কোনো জায়গাতে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে যে এই জায়গাটাতে আমাদের ডাউট রয়েছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সেটা আমি ডাউট সেশন নিয়ে আসবো, সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেবো, অবশ্যই ক্লিয়ার করে দেবো। তো ডাউট থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ওকে, সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো সমাজবিজ্ঞান শেখানোর লক্ষ্যসমূহ। সমাজবিজ্ঞান যে আমরা শিখবো সেটার লক্ষ্য রয়েছে, কেন শিখবো বিজ্ঞানটা শেখানোর কি লক্ষ্য রয়েছে। এইমস অফ সোশিয়াল সায়েন্স টিচিং। সোশিয়াল সায়েন্স যে আমরা অ্যাজ এ টিচার আমরা যে পড়াবো স্টুডেন্টদেরকে, কেন পড়াবো তার কিছু লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যগুলি এখন আমি দেখে নেব। ওকে, সো লক্ষ্যগুলি ডিসকাস করার আগে তোমাদের আমি একটু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রতিটা নোটের মধ্যে কিন্তু প্রথমে রয়েছে কনসেপ্ট, এবং বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকের। প্রথমে রয়েছে কনসেপ্ট, বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। এবং তোমরা যেই নোটসটাই নাও না কেন সেটার সাথে তোমরা ফ্রি অফ কস্ট মক টেস্ট পেয়ে যাবে, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নোটের সাথে মক টেস্ট পেয়ে যাবে। তো তোমরা যদি নোটসের ব্যাপারে জানতে চাও কিংবা তোমরা অফলাইন ক্লাস করতে চাও, আমাদের এখানে খুব যত্ন সহকারে অফলাইন ক্লাসও করানো হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে, প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয়, মক টেস্ট নেওয়া হয়, অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই ক্লাসটা নিতে চাও কিংবা নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যোগাযোগ করতে গেলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 6009340523 নম্বর। এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। তাছাড়া তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট, মানে ত্রিপুরা প্রতিটা ক্যান্ডিডেট যারা টেটের জন্য প্রিপারেশন করছে তাদের জন্য মক টেস্ট হয়ে থাকে। তো তোমরা যদি সেই মক টেস্ট তোমরা দিতে চাও একদম ফ্রি অফ কস্ট, তাহলে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আদারওয়াইজ তোমরা এই নম্বরে টেক্সটও করতে পারো, তাহলে তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেবো আর তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তাছাড়াও বিস্তারিত জানতে চাইলে এই নম্বরে সরাসরি তোমরা ফোন করে জেনে নিতে পারো। এনিওয়ে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো সমাজবিজ্ঞান শেখানোর লক্ষ্যগুলি। সমাজবিদ্যা যে শিখবো, কেন শিখবো বা কেন অ্যাজ এ টিচার স্টুডেন্টদেরকে পড়াবো, কেন শেখাবো। প্রথমে রইল মানব সমাজে উন্নয়ন ঘটানো। মানব সমাজ রয়েছে সেটা উন্নয়ন ঘটানোর জন্য আমরা সমাজবিজ্ঞান শিখে থাকি এবং স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। যেরকম মানব শৃঙ্খলা বজায় রাখার জন্য, কর্তব্য পালন করার জন্য সমাজবিদ্যাটা পড়ানো হয়। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, পারস্পরিক সম্মানবোধ, যে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি শ্রদ্ধা থাকবে, তার প্রতি ভালোবাসা থাকবে, পারস্পর একে অপরকে সম্মান করবে, সেটা কিসের মাধ্যমে জানা যায়? সেটা সমাজবিজ্ঞানের মাধ্যমে একজন শিক্ষার্থী জেনে থাকে, জিনিসটা বুঝে থাকে। সকল মানুষের সমান সুযোগ, অধিকার, কর্তব্য, যে সকল মানুষের, পৃথিবীর সকল মানুষের এই সমান সুযোগ রয়েছে, সমান অধিকার রয়েছে, কর্তব্যবোধ রয়েছে। সেই কর্তব্যগুলো পালন করা, অধিকারটা ভোগ করা বা সমান সুযোগ সুবিধা পাওয়া, সেটা কিন্তু প্রতিটা মানুষেরই অধিকার। আর এই অধিকারগুলি তখনই জানতে পারবে যখন একজন সমাজবিজ্ঞানটার ব্যাপারে জানবে। তার জন্য সমাজবিজ্ঞান পড়ানো হয়ে থাকে। যেরকম সমাজবিজ্ঞানের একটা পার্ট হলো রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল। ওকে, সেই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি রয়েছে, যে মৌলিক কর্তব্য, যেরকম আমাদের ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলি, মৌলিক কর্তব্যগুলি, সেগুলি ডিসকাস করা রয়েছে। তো একজন যদি সেই সমাজবিজ্ঞানটা পড়ে, সেটা শিখে, তাহলে সেটার মাধ্যমে তার মৌলিক অধিকারগুলি কী কী, মৌলিক কর্তব্যগুলি কী কী, সেটা তারা জানতে পারবে। তো এরকম এইসব জিনিসের জন্য সমাজবিজ্ঞানটা যে অ্যাজ এ টিচার আমরা পড়ানো হয়। সার্বজনীন সম্প্রীতি, যাতে সবাই মিলে একসাথে মানে মিলেমিশে থাকতে পারে। ভবিষ্যৎ আদর্শ নাগরিকতার পাঠ। শিক্ষার্থীদের কেন পড়ানো হয়, যে শিক্ষার্থী রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে কেন সমাজবিজ্ঞান পড়ানো হয়? যাতে তারা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হতে পারে, তার নাগরিকে হয়ে যে নাগরিকত্বের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করতে পারে, সেই অধিকারগুলি সে পেতে পারে, একজন আদর্শ নাগরিক যাতে সে হতে পারে, সেই জন্য কিন্তু সমাজবিজ্ঞানটা পড়ানো হয়। ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্যবোধ। এই যে ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে আমাদের ভারতবর্ষ, যদি আমরা দেখি
অনেক বৈচিত্র্য রয়েছে। এখন সেটা কালচারের দিকে হোক, সেটা রিলিজিয়াসের দিকে হোক, কিংবা ভৌগোলিক হোক। ভৌগোলিকে অনেক জায়গায় পাহাড়, অনেক জায়গায় সমুদ্র, অনেক জায়গায় ঠান্ডা, অনেক জায়গায় গরম, অনেক জায়গায় আবার ঠান্ডা গরম মিক্সড রয়েছে। তো এরকম বিভিন্ন বৈচিত্র্যময়ের মধ্যেই কিন্তু একটা জাতীয় ঐক্যবোধ রয়েছে। এত কিছু আলাদা থাকার পরেও আমাদের কি, আমাদের একটাই পরিচয় কি, আমরা ভারতবাসী, যে ঐক্যবোধ আমাদের মধ্যে রয়েছে। দেশ ও জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা, যে দেশ বা জাতীয় যে উন্নয়ন হবে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যে সে কীভাবে দেশের উন্নয়ন করতে পারে, যে সে মানে দেশের উন্নয়ন, দেশের জন্য কীভাবে ভালো করতে পারে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, নেক্সট রইল 2 নম্বর। 2 নম্বরে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ সাধন করে। যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য যাতে বজায় রাখে, সেটা যাতে বিকাশ সাধন করতে পারে। যেরকম কিছুদিন পরেই যে সামনের মাসে কি দুর্গাপুজো, বাঙালিদের এই দুর্গাপুজোটা একটা ঐতিহ্য। এই যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যটা কীভাবে সে বজায় রাখবে, কীভাবে সেটা বিকাশ সাধন করতে হবে, সেটাও আমরা কিন্তু সমাজবিদ্যার মাধ্যমে জানতে পারি। 3 নম্বর, জাতীয় সংহতি বজায় রাখা। জাতীয় সংহতি বজায় রাখা হয়। 4 নম্বর, জাতীয় ঐক্যকে প্রতিষ্ঠা করা। যে জাতীয় ঐক্য রয়েছে, সবাই এক, এটাকে প্রতিষ্ঠা করা। যেরকম বিদ্যালয় পরিবেশে সমাজ পাঠ চর্চার দ্বারা শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলা যায়। যে বিদ্যালয়ের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশে সমাজ কেন পড়ানো হয়, সেই পাঠ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জিনিস গড়ে তোলা যায়। যেরকম জাতীয় সত্তা অর্থাৎ ন্যাশনাল স্পিরিট, একতাই বল, যে সবাই কি, সবাই এক, সবাই একসাথে হলে তার যে শক্তিটাই আসে, শক্তিটাই আলাদা, একতাই বল। ধর্ম নিরপেক্ষতা, জাতীয় সংস্কৃতি ও সাহিত্য, এই সব কিছু স্টুডেন্টের মধ্যে গড়ে তোলা যায় কিসের মাধ্যমে, সমাজ পাঠচর্চার মাধ্যমে। নেক্সট রয়েছে প্রতিবেশী রাজ্য ও রাজ্যের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যের আটুট বন্ধন। যে প্রতিবেশী যে আমাদের রাজ্য রয়েছে, তারপর যে রাজ্যের যে প্রতি যে ভালোবাসা বা সৌহার্দ্যের আছে আটুট বন্ধন। যেরকম আমাদের ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্যের আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে, প্রতিবেশী রাজ্য, যেরকম আসাম রয়েছে বা মিজোরাম রয়েছে, এই যে রাজ্যগুলির সাথে, প্রতিবেশী রাজ্যের সাথে ভালোবাসা, তার প্রতি ভালোবাসা রাখতে লাগবে, একটা সৌহার্দ্য, একটা ভালো একটা সম্পর্ক রাখতে লাগবে, আটুট বন্ধন থাকতে লাগবে। রাজ্য ও রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও সম্প্রীতিবোধ। যে রাজ্য বা রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক একটা নির্ভরশীলতা, সম্প্রীতিবোধ থাকতে লাগবে, যাতে একে অপরকে ভালোবাসে, একে অপরের বিপদে আপদে পাশে থাকবে, সাপোর্ট করবে। তো এরকম আমরা সব কিছু জানতে পারি কোথায় থেকে, সমাজবিদ্যার মাধ্যমে। পারস্পরিক চিন্তা, যুক্তিশীল, দক্ষতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। যে পারস্পরিক চিন্তা, যুক্তিশীল, দক্ষতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ভাষা শেখা, সম্পদ ও সম্পত্তির মধ্যেও ঐক্য। এই যে আমাদের ভারতবর্ষে কত ভাষা আলাদা, শিক্ষা বা সম্পদ, সম্পত্তি, এই সব কিছুর মধ্যেও কি সবাই মধ্যে কি একটা আছে, ঐক্যতা আছে, সবাই এক। নেক্সট রয়েছে 5 নম্বর, আন্তর্জাতিক ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা এবং সমন্বিত মতাদর্শ গঠন করা। যা আন্তর্জাতিক যে ক্ষেত্রগুলি রয়েছে সেটাকে চিহ্নিত করা এবং সমন্বিত মতাদর্শ গঠন করা। 6 নম্বর, প্রকৃত নাগরিক হওয়ার শিক্ষা। সমাজবিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের একটা শিক্ষা দেওয়া হয় যে তারা যাতে প্রকৃত নাগরিক হতে পারে। যেরকম দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে মেনে চলবে, দেশে যে কৃষ্টি রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটাকে মেনে চলবে। জাতীয় উন্নতিতে দক্ষ ভূমিকা পালন করবে। যে জাতীয় উন্নয়নের জন্য, উন্নতিতে সে একজন দক্ষ ভূমিকা পালন করবে, এবং স্কিলফুল মানুষ হতে হবে, স্কিলফুল পার্সন হতে হবে, তাহলে তাকে সে দেশের জন্য ভালো কিছু করতে পারবে, সে উন্নতিতে একটা ভূমিকা পালন করতে পারবে। জাতীয় সংহতি বজায় রাখবে, সকল জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির প্রতি সহিষ্ণু হবে এবং সম্মান প্রদর্শন করবে। যে সকল জাতি রয়েছে, বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, সব কিছুর প্রতি কি সহিষ্ণু হবে এবং প্রতিটা ধর্মকে, ভাষাকে, সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করবে। নেক্সট রয়েছে অপরের বিশ্বাসে সহমত না হতে পারলেও কখনোই আঘাত আনবে না। যে এখানে এত মানুষ রয়েছে, এত বৈচিত্র্যময় রয়েছে, এত বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। তো এত মানুষে থাকলে সবার যে বিশ্বাসটা এক হবে এরকম না। অনেকের বিশ্বাস অনেক রকম হতে পারে, অনেকের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতেই পারে। তো একজনের পয়েন্ট অফ ভিউ আমার থেকে ডিফারেন্ট বলে আমি যে তাকে একটু আঘাত করব বা তাকে আমি রেসপেক্ট করব না, এরকম না। যে অন্যের ওপরে বিশ্বাসের প্রতি যদি আমার বিশ্বাস নাও থাকে, তারপর তার বিশ্বাসটাকে আমার কি করতে লাগবে, তার বিশ্বাসটাকে আমার সম্মান জানাতে লাগবে, আমার যাতে সে যাতে আঘাত না পায় সেই জিনিসটা আমার লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, তাহলেই বর্তমান সমস্যার সমাধান দ্বারা ভবিষ্যতে উন্নতি সহায়ক হবে। তাহলে কি হবে, তাহলে যে সমস্যা হলে সেটা আমরা একসাথে মিলে সমাধান করতে পারবো, আর একসাথে মিলে সমাধান করতে পারলে ভবিষ্যতের জন্য ভালো হবে, ভবিষ্যতে উন্নতিতে সহায়ক হবে। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি সহায়ক হবে। যে বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে সেগুলি উন্নতি করার ক্ষেত্রে সহায়ক হবে। নেক্সট রয়েছে
আদর্শ মূল্যবোধের চর্চা দ্বারা ভবিষ্যতের জন্য মূল্যবোধ বিকাশের পথ প্রশস্ত করবে। যে আদর্শ মূল্যবোধ চর্চা দ্বারা কি করবে, ভবিষ্যতে যাতে সে মূল্যবোধ হতে পারে, সে মূল্যবোধ বিকাশের যে পথ রয়েছে সেটা প্রশস্ত করবে। গণতান্ত্রিক মতাদর্শে অবস্থ হবে। মানবিক গুণের অধিকার হবে, যে মানবিক যে গুণ রয়েছে সেই গুণে অধিকারী হবে, যেরকম অনুভূতিপ্রবণ, দয়ালু, ক্ষমতাশীল, ধৈর্যশীল, সহনশীল ইত্যাদি। এখন ধরো সিম্পল একটা এক্সাম্পল দিলে, ক্লাসের যে মনিটর রয়েছে, যে স্কুল কলেজে যখন আমরা ছিলাম, স্কুলে ছিলাম, ক্লাস মনিটর আমরা হয়েছি, লাইফের কোনো না কোনো সময় আমরা ক্লাস মনিটর হয়েছে, তোমরা হয়েছো। তখন সেই ক্লাস মনিটর হতে গেলে তার মধ্যে অনুভূতি থাকতে লাগবে, তার কারোর প্রতি যে অনুভূতি ফিল করতে লাগবে, বা তাকে দয়ালু থাকতে লাগবে। আর দয়ালু হওয়ার সাথে সাথে তার কি ক্ষমতাশীলও হতে হবে, তার পাওয়ারফুলও হতে হবে, তাহলে সে ভালো একজন লিডার হতে পারবে। তার ধৈর্য থাকতে লাগবে, তার যে ধৈর্য হারালে চলবে না, তার ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, তবেই সে একজন আদর্শ মানুষ বা আদর্শ লিডার সে হতে পারবে। দেশের সম্পদকে নিজের সম্পদ ভেবে রক্ষা করবে এবং এই কাজে সকলকে সামিল করবে। দেশের যে সম্পদ রয়েছে সেটাকে নিজের সম্পদ ভেবে রক্ষা করতে হবে এবং এই কাজে যারা অন্যান্য ব্যক্তিরা রয়েছে তাদেরকেও সামিল করতে লাগবে। যেরকম অনেকে স্কুল কলেজের লাস্টে যখন শেষ হয়ে যায় কী করে, বেঞ্চ, পেন বা লাইট এগুলি ভেঙে দিয়ে আসে। এগুলি করে একদমই ঠিক না। এগুলি স্কুলের সম্পদ, অনেকে কি আসে এগুলি আমার থুরি, আমার না, এগুলো তো স্কুলের, এগুলি তো দেশে, তাহলে আমি এগুলি রক্ষা করে কি করব। এইরকম ভাবনাটা একদমই ভুল। এই যে দেশের যে সম্পদ রয়েছে, স্কুলের হোক, কলেজের হোক, দেশের হোক, এই সম্পদকে আমাদের নিজের ভাবতে লাগবে, নিজের ভেবে আমাদের রক্ষা করতে লাগবে। আর এই ভালো কাজে আমাদের সবাইকে সামিল করতে লাগবে। এরকম করলে তবেই সে একজন আদর্শ নাগরিক হতে পারবে। নিজের ভেবে দেশের প্রতিটা সম্পদকে নিজের ভেবে রক্ষা করতে লাগবে, আর সেই কাজের মধ্যে সকলকে সামিলও করতে লাগবে, তবেই সে একজন আদর্শ নাগরিক হতে পারবে। নেক্সট রয়েছে 7 নম্বর, জাতীয় সম্পদকে রক্ষা করা। যে জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব প্রতিটা হিউম্যান বিংয়ের, প্রতিটা মানব সভ্যতারই এটা দায়িত্ব, এটা কর্তব্য যে জাতীয় সম্পদকে রক্ষা করা। জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা, জাতীয় যে অর্থনীতি রয়েছে সেটাকে সমৃদ্ধ করাও প্রতিটা হিউম্যান বিংয়ের, প্রতিটা মানুষেরই কর্তব্য। প্রত্যেকটি নাগরিকের মানসিক সংগঠনকে দৃঢ় করা, যে প্রত্যেকটা নাগরিক রয়েছে তার যে মানসিক সংগঠনকে দৃঢ় করা। 10 নম্বর, ব্যক্তিগত ও জাতীয় চরিত্র গড়ে তোলা। ব্যক্তিগত জাতীয় চরিত্র গড়ে তোলা, শ্রমের প্রতি মর্যাদাবোধ গঠন করা এবং কর্মী ও দক্ষ মানুষ তৈরি করা। যে কেউ যদি শ্রম করে, সে কাজ করে, পরিশ্রম করে, তাকে একটা মর্যাদা দেওয়া, তাকে রেসপেক্ট দেওয়া, যে যেটা ডিজার্ভ করে, সে একটা ভালো কাজ করেছে, সে সেটা প্রশংসা বা সেটা যে মর্যাদা রয়েছে সেটা সে ডিজার্ভ করে সেটা দিতে লাগবে। কর্মদক্ষ মানুষ তৈরি করতে লাগবে। এই যে আমরা যারা টিচার রয়েছি, যে তোমরা এখন কি টেটের জন্য পড়ছো, তোমরা ভবিষ্যতে টিচার হবে, শিক্ষক হবে, শিক্ষিকা হবে, তখন আমাদের যে শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের দায়িত্ব যাতে আমরা প্রতিটা স্টুডেন্ট সে যাতে একটা ভালো মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, সে তার যাতে কর্মী এবং দক্ষ মানুষ সে হতে পারে, তাদেরকে আমরা দক্ষ মানুষ যাতে তৈরি করতে পারি, এটা কিন্তু আমাদের শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসেবে আমাদের কর্তব্য। নেক্সট রয়েছে সমাজবিজ্ঞান শেখানোর উদ্দেশ্য। সমাজবিজ্ঞান যে শেখানোর কিছু উদ্দেশ্য রয়েছে, অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভ অফ সোশ্যাল সায়েন্স টিচিং কী কী রয়েছে? পরিবেশের সঙ্গে পরিচয় ঘটানো। পরিবেশের সঙ্গে কী করানো? পরিচয় ঘটানো, যে আমাদের আশেপাশে পরিবেশে কী রয়েছে, কী চলছে সেটার সাথে পরিচয় ঘটানো একটা উদ্দেশ্য হলো সমাজবিজ্ঞান। ওকে, নেক্সট রয়েছে সমাজ অর্থনীতি প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ, যে সমাজে যে অর্থনৈতিক যে প্রতিষ্ঠান করে সেটার প্রতি আগ্রহ। সাংস্কৃতিক উত্তরাধিকারী গ্রহণ, যে সাংস্কৃতিক যে উত্তরাধিকারী রয়েছে সেটা গ্রহণ করা। উপাদানের স্থানান্তর করা। মনোভাবের পরিবর্তন, যে মনোভাব রয়েছে সেই মনোভাবটা পরিবর্তন হয় সমাজবিজ্ঞান শেখানোর মাধ্যমে। সমাজবিজ্ঞান কেউ যদি সমাজবিজ্ঞান শেখে বা কেউ কোনো টিচার যদি সমাজবিজ্ঞান শেখায়, তার মাধ্যমে অনেক স্টুডেন্টের কিন্তু তার মনোভাবটাই পরিবর্তন করা যায়, কারণ সে সমাজবিজ্ঞান মাধ্যমে সে অনেক কিছু নতুনভাবে জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে, সবাইকে সম্মান করা, সবাইকে ভ্যালিউ দেওয়া, মর্যাদা দেওয়া, অনেক কিছু সে জানতে পারে। সেটার মাধ্যমে, সমাজবিজ্ঞানের মাধ্যমে মানুষের কিন্তু মনোভাবটাও পরিবর্তন করা যায়। সামাজিক অঙ্গীকার বৃদ্ধি করা, সামাজিক যে অঙ্গীকার সেটা বৃদ্ধি করা যায় সমাজবিজ্ঞানের মাধ্যমে। জাতীয় লক্ষ্যের প্রতি বিশ্বাস, জাতীয় লক্ষ্যের প্রতি বিশ্বাস। মানব জাতির সম্পর্কে অন্তর্দৃষ্টি বৃদ্ধি করা, যে মানব জাতির সম্পর্কে তার যে অন্তর্দৃষ্টি রয়েছে সেটাকে বৃদ্ধি করা যায় সমাজবিজ্ঞানের মাধ্যমে। নেক্সট, সামাজিক বিষয়গুলিতে সক্রিয় অংশগ্রহণ, যে সামাজিক যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে লাগবে। সংবিধানে বর্ণিত ধারণার সঙ্গে সংযোগ সাধন, যে সংবিধানের মধ্যে, আমাদের যে ভারতীয় সংবিধানের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে, বিভিন্ন ধারা রয়েছে, অংশ রয়েছে, তফসিল রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলি জানতে লাগবে। অ্যাজ এ হিউম্যান বিং, আমরা যদি যে ভারতীয় নাগরিক হিসেবে আমাদের সেগুলি জানতে লাগবে। আর সেটা কীভাবে জানবো? সেটা আমরা তখনই জানবো যখন আমরা সমাজবিজ্ঞান পড়বো। সমাজবিজ্ঞান পড়লে তখন আমরা সেগুলি জানতে পারবো।
অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ বৃদ্ধি সাধন, যে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের জন্য, সামাজিক কল্যাণ যাতে হয়, সেটা যাতে বৃদ্ধি হয়, সেই দিক থেকে যে দেখা প্রয়োজন, আর সেটা আমরা কীভাবে জানবো? সমাজবিজ্ঞানের মাধ্যমে। শান্তি শৃঙ্খলা উন্নতি, শান্তি শৃঙ্খলার উন্নতি। গুচ্ছ অবসর সময় যাপন, যে গুচ্ছ অবসর সময় যাপন। বিশেষীকরণের সুযোগ সৃষ্টি। ব্যক্তিত্বের বহুমুখী বিকাশ, যে ব্যক্তিত্বের যে বহুমুখী বিকাশ। ওকে, নেক্সট রয়েছে সমাজবিজ্ঞান শেখনের মূল্য, যে সমাজবিজ্ঞান যে আমরা যে টিচারদের আমরা শেখাবো, তার মূল্য, তার যে ভ্যালিউ, কেন শেখাবো বা একটা ভ্যালিউ রয়েছে, সেই ভ্যালিউগুলি কী কী? সেই ভ্যালিউগুলি হলো সামাজিক মূল্য, অর্থাৎ সোশিয়াল ভ্যালু। সোশিয়াল ভ্যালু, যাতে সোশিয়াল ভ্যালু বা সোসাইটির মধ্যে যাতে ভ্যালিউ পাওয়া যায়, বা কাকে ভ্যালিউ করা, কাউকে মূল্য দেওয়া, সেটা আমরা কিন্তু জানতে পারি সমাজবিজ্ঞান শেখার মাধ্যমে, বা টিচার হিসেবে সমাজবিজ্ঞান শেখানোর মাধ্যমে। সাংস্কৃতিক গুরুত্ব, অর্থাৎ কালচারাল ভ্যালু। প্রতিটা কালচার, প্রতিটা মানুষের আলাদা আলাদা কালচার থাকতে পারে, সেই কালচারকে, প্রতিটা কালচারকে, সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া, ভ্যালিউ করা। প্রশাসনিক গুরুত্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু, যে প্রশাসনিক ব্যাপারগুলি রয়েছে সেগুলিকেও গুরুত্ব দেওয়া দরকার। অনুসন্ধিৎসার পরিতৃপ্তি সাধন, অর্থাৎ ইনফরমেটরি ভ্যালিউ, যে কোনো একটা কিছু ইনফরমেশন আমরা পেলাম, সেই ইনফরমেশনটাকে ভ্যালিউ করা, সেটার ভ্যালিউ দেওয়া। ওকে, এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট ভ্যালিউ কিসের? সমাজবিজ্ঞানের। নেক্সট রয়েছে 5 নম্বর ব্যবহারিক গুরুত্ব, অর্থাৎ প্র্যাকটিক্যাল ভ্যালিউ। নৈতিক মূল্যবোধ, অর্থাৎ মোরাল ভ্যালিউ, এই যে মোরাল ভ্যালিউ, নৈতিক মূল্যবোধ রয়েছে, সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি? সমাজবিজ্ঞান শেখানোর মাধ্যমে আমরা সেটা জানতে পারি। গণতান্ত্রিক মূল্য, অর্থাৎ ডেমোক্রেটিক ভ্যালিউ। জাতীয় মূল্য, অর্থাৎ ন্যাশনাল ভ্যালিউ। আন্তর্জাতিক মূল্য, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভ্যালিউ। এই যে প্র্যাকটিক্যাল ভ্যালিউ, মোরাল ভ্যালিউ, ডেমোক্রেটিক ভ্যালিউ, ন্যাশনাল ভ্যালিউ, ইন্টারন্যাশনাল ভ্যালিউ, এই সবগুলি কিন্তু আমরা কিসের মাধ্যমে জানতে পারি? যে ব্যবহারিক গেলে কোনো একটা প্র্যাকটিক্যাল ভ্যালিউ দেওয়া, বা মোরাল ভ্যালিউ দেওয়া, কোথায় মোরাল ভ্যালিউ দিতে লাগবে, বা ডেমোক্রেটিক যে রয়েছে, গণতান্ত্রিক বিষয়গুলো রয়েছে, সেগুলিকে আমাদের ভ্যালিউ করা প্রয়োজন, আমাদের সেগুলি মূল্য দেওয়া প্রয়োজন, সেগুলি আমার পালন করা প্রয়োজন। বা জাতীয় মূল্য বা আন্তর্জাতিক যে মূল্যগুলি রয়েছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ভ্যালিউ, সেগুলি দেওয়া প্রয়োজন। সেটা আমরা কোথায় থেকে জানবো? সেটা আমরা জানবো সমাজবিজ্ঞানের মাধ্যমে। তার জন্য সমাজবিজ্ঞানটা পড়ানো হয়, শেখানো হয়। তারপর রয়েছে সমাজবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে জাতীয় সংহতি চর্চা, অর্থাৎ ইনকালকেশন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি থ্রু সোশিয়াল সায়েন্স টিচিং। কী কী রয়েছে? সংবিধান সম্পর্কে ধারণা গঠন, যে সংবিধান রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, সেটা সম্পর্কে ধারণা থাকতে লাগবে, সেই সম্পর্কে ধারণা গঠন। শান্তিময় সহাবস্থান, শান্তিময় সহাবস্থান। ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, যে বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে, প্রতিটা ধর্ম, প্রতিটা সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে লাগবে। ধর্ম নিরপেক্ষতা। গণতান্ত্রিক মনোভাব গঠন। অর্থনৈতিক বিকাশ সাধন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। গণমাধ্যম। এই সবগুলি বিষয়গুলি আমরা কীভাবে, এই যে সবগুলি বিষয় রয়েছে, এই সবগুলি জাতীয় সংহতি রয়েছে, এগুলি চর্চার মাধ্যমে আমরা কোথা থেকে জানতে পারবো? সমাজবিজ্ঞানের মাধ্যমে। নেক্সট রয়েছে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম রচনা নীতিসমূহ। সমাজবিজ্ঞানের যে পাঠক্রম রয়েছে, সেটা রচনা করার কিছু নীতি রয়েছে, যে সমাজবিজ্ঞানটা পাঠক্রমের জন্য রচনা করা হবে, তার কিছু নীতি রয়েছে। কি কি রয়েছে? সমাজবিজ্ঞানের পাঠক্রম রচনা মৌলিক নীতিগুলিকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 2টি শ্রেণী কি কি? এ নম্বর বিষয় নির্বাচনের নীতি, অর্থাৎ প্রিন্সিপালস অফ সিলেকশন অফ সাবজেক্ট ম্যাটার। বি নম্বর পাঠ্যক্রমিক উপাদানগুলি বিন্যাসের নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন অফ এলিমেন্টস। এগুলিকে আমরা সেপারেটভাবে এখন দেখে নেব। তো বেসিক্যালি সমাজবিজ্ঞানের পাঠক্রম রয়েছে, সেটা রচনা করার জন্য কিছু নীতি রয়েছে, আর সেই নীতিগুলি হলো প্রধানত 2 শ্রেণীতে ভাগ করা যায়। এই যে 1 নম্বর 2 নম্বর। এখন এগুলিকে আমরা আবার সেপারেটভাবে দেখে নেব। তো প্রথমে এ নাম্বারটা দেখে নেব, বিষয় নির্বাচন নীতি। এই যে বিষয় নির্বাচন নীতির মধ্যে কি কি আসে? শিশুকেন্দ্রিকতা, অর্থাৎ চাইল্ড সেন্টার। যে শিক্ষার্থীদের শিশু রয়েছে, শিশুর কথা ভেবে, শিশুর কথা চিন্তা করে তারা কতটুকু নিতে পারবে, তাদের জন্য কতটুকু দিলে ভালো হবে, শিশুর কথা চিন্তা করে সেই বিষয়টা নির্বাচন করতে লাগবে, যে কোন শিশু, যে কত তার বয়স কতটুকু, বা তার কতটুকু নিয়ে, তার কতটুকু প্রয়োজন, সেই হিসাবে কোন সাবজেক্টটা ওই ক্লাসের মধ্যে দেওয়া দরকার, সেটা নির্বাচন করা হয় টোটালি শিশুর উপর বেস করে, যে শিক্ষার্থী রয়েছে তাদের উপর বেস করে, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক। উদ্দেশ্যভিত্তিকের উপর ডিপেন্ড করে যে কোন বিষয়টা নির্বাচন করা হবে। সামগ্রিক অভিজ্ঞতা নীতি, যে সামগ্রিক অভিজ্ঞতা নীতি, তার যাতে সামগ্রিক, তার যাতে সব দিক দিয়ে সামগ্রিকভাবে তার যাতে অভিজ্ঞতা হয়, নীতি হয়, সেই অভিজ্ঞতাটা হয়, সেই নীতির দিকেও ধ্যান দিতে হবে। বৈচিত্র্যময়তা, যাতে সে বৈচিত্র্যময় জিনিসটাও জানতে পারে, বিভিন্ন জিনিস, বিভিন্ন ধর্ম, বিভিন্ন কালচার, এগুলি নিয়েও তারা জানতে পারে।
সামাজিক চাহিদা, তাদের যে সামাজিক চাহিদা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে বিষয়টা নির্বাচন করা হয়। সৃজনশীলতার গুরুত্ব অর্থাৎ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা ক্রিয়েটিভিটি, তার যাতে ক্রিয়েটিভিটি রয়েছে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। গণতন্ত্রের নীতি, প্রয়োগমূলক নীতি অর্থাৎ যে প্র্যাকটিক্যাল করা হয় সেটা। কৃষ্টি সংরক্ষণের নীতি, এইসব বিষয়গুলির উপর যে কী করতে হবে, যে ধ্যান দিতে হবে কিসের সময়, বিষয় নির্বাচনের নীতির সময়। নেক্সট রয়েছে বি নম্বরে পাঠ্যক্রমিক উপাদানগুলি বিন্যাসের নীতি, যে পাঠ্যক্রম যে উপাদানগুলি রয়েছে সেগুলি যখন বিন্যাস করবে তার কিছু নীতি রয়েছে, কি সমন্বয় সাধন ক্রম বিন্যাস, সমন্বয় সাধনের ক্রম বিন্যাস। নেক্সট সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি অর্থাৎ অপারেশনাল প্রিন্সিপালস অফ সোশ্যাল সায়েন্স কারিকুলাম, কি রয়েছে কর্মকেন্দ্রিকতার নীতি, পরিবর্তনশীলতা ও নমনীয়তা, যে কর্মকেন্দ্রিকতার নীতি রয়েছে, পরিবর্তনশীলতা ও নমনীয়তা রয়েছে। নেক্সট রয়েছে সমাজবিজ্ঞানের পাঠক্রম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইম্পর্টেন্ট ইস্যুস রিলেটেড টু কনস্ট্রাকশন অফ সোশ্যাল সায়েন্স কারিকুলাম, কী কী রয়েছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম অর্থাৎ সমাজবিজ্ঞান শিক্ষা, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি। এই যে সমাজবিজ্ঞান যে পাঠ্যক্রম তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিকে ধ্যান দিতে হবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিকে নজর দিতে হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে প্রথমেই হলো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, যে পাঠক্রমের মধ্যে কোন বিষয়গুলি সে ইনক্লুড করবে সেগুলির দিকে নজর দিতে হবে। যেরকম সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলি ইনক্লুড করতে হবে, যেরকম ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, এইসব বিষয়গুলির দিকে নজর দিতে হবে। শিক্ষণ পরিস্থিতি এবং কার্যাবলী সংযুক্তিকরণ, যে শিক্ষণ যে পরিস্থিতি রয়েছে বা কার্যাবলী রয়েছে সেগুলি সংযুক্তিকরণ, সেগুলির উপরেও নজর দিতে হবে। কিসের মাধ্যমে, যে সমাজবিজ্ঞান পাঠ্যক্রম যখন তৈরি হবে সেটার ক্ষেত্রে। বিভিন্ন বিষয়ের সঙ্গে সহগতি, যে বিভিন্ন বিষয় রয়েছে সেটা একটা আরেকটার সাথে যাতে সহগতি থাকে, সম্পর্কিত থাকে, মিল থাকে, সেই বিষয়ে নজর দিতে হবে। নির্বাচনে মনোবৈজ্ঞানিক দিক, যে নির্বাচনের ক্ষেত্রে যে মনোবৈজ্ঞানিক, যে শিশুরা কী চায় তার যে সাইকোলজি রয়েছে সেটার উপর ভিত্তি করে পাঠক্রমটা তৈরি করতে হবে। নেক্সট 5 নম্বর শিক্ষার্থীর চারপাশে আদর্শ শিক্ষণ পরিবেশ, শিক্ষার্থীর চারপাশে যে আদর্শ শিক্ষণ পরিবেশ একটা গড়ে তুলতে হবে, এরকম একটা এনভায়রনমেন্ট তাকে দিতে হবে যাতে সেখান থেকে সে আশেপাশের জিনিস থেকে সে অনেক কিছু শিখতে পারে। ব্যক্তি স্বাতন্ত্র্য যেন পাঠ্যক্রমে নির্দেশ থাকে, পাঠ্যক্রম হবে সময় উপযোগী এবং গতিশীল। পাঠ্যক্রমটা এরকমভাবে হবে যাতে সময় উপযোগী, মানে ঠিক কোন সময় কোনটা দরকার বা ঠিক সময় যাতে একটা কিছু মানে কমপ্লিট করা যায় বা একটা কিছু করানো যায়, সেই সময় উপযোগী হতে হবে এবং তার সাথে সাথে গতিশীল হতে হবে। এটা কন্টিনিউয়াস হতে হবে, এরকম না যে একদিন করলাম আর 3 দিন করলাম না, বা 1 মাস করলাম তারপরে করলাম না, এরকম না। এটা গতিশীল হতে হবে, এটা পুরো বছর যাতে চলে, একদম গতিশীল হতে হবে। 8 নম্বর পাঠক্রম হবে পরিবর্তনশীল ও নমনীয়। পাঠক্রমটা কীরকম হবে, পরিবর্তনশীল হবে না ও নমনীয় হবে, যে পাঠক্রমটা সবসময় যে একরকম থাকবে এরকম না, বিভিন্নভাবে ওদের বিভিন্ন মেথড, টিচিং মেথড ইউজ করতে লাগবে, বিভিন্ন টিচিং এইডস ইউজ করতে লাগবে, যাতে সবসময় পরিবর্তনশীল হয়, স্টুডেন্টরা যাতে বোর না হয়ে যায়, স্টুডেন্টরা যাতে মানে এরকম না হয় যেগুলো তো আমরা আগেই পড়েছি সেম ওয়েতে যাতে সে বোর না হয়, সে যাতে নতুন নতুন জিনিস পায়, পরিবর্তনশীল যাতে থাকে, তাহলে সে ইন্টারেস্ট পাবে, ভালো ভালো জিনিস শিখতে পারবে, শেখার জন্য আগ্রহী থাকবে। তো পাঠক্রমটা এরকমভাবে হতে হবে যাতে সেটা পরিবর্তনশীল হয় এবং নমনীয় হয়। পাঠক্রম হবে গঠনমূলক ও ধনাত্মক মনোবৃত্তির সহায়ক। সমাজ বিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যমুখী হবে পাঠক্রম, যে সমাজ বিদ্যালয়ের যে লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্যমুখীটা হবে কি পাঠক্রম। এখন দেখবো আমরা শিক্ষার্থী কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিকটা কি, বৃদ্ধি ও বিকাশের স্তর অভিমুখী, যে বৃদ্ধি আর বিকাশের স্তরের অভিমুখী, যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে শিক্ষার্থীর বৃদ্ধি হয় বিকাশও হয় সেটার অভিমুখী। বিভিন্ন দিক, শিক্ষার্থীর বিভিন্ন দিক থেকে তার বৃদ্ধি এবং বিকাশ হবে, দৈহিক দিক থেকে হবে, মানসিক, নৈতিক, সামাজিক, প্রভৃতি দিক থেকে তার বৃদ্ধি ও বিকাশ হবে। আর প্রভৃতি এই সব কিছু সমন্বয়, সব কিছু মিলিত হয়ে একজন শিক্ষার্থী তার বৃদ্ধি ও বিকাশ হবে। সে একসাথে এরকম না শুধু দৈহিক দিকে হবে বা তার শুধু মানসিক দিকে হবে এরকম না, সব কিছু মিলিত হয়। তার যেরকম দৈহিক দিকে বিকাশ হবে, তার মানসিক দিক থেকেও হতে লাগবে, তার নৈতিক যে মরাল রয়েছে সেদিক থেকেও হতে, এবং তার সাথে সামাজিক বোধও তার মধ্যে চলে আসবে। এই সব কিছু সমন্বয়ে মিলিত হয় একজন শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ ঘটবে। মানসিক বিকাশ অভিমুখী, যে মানসিক বিকাশে অভিমুখী। প্রত্যেক শিক্ষণ পরিস্থিতি অন্তর্ভুক্তিকরণ, ব্যক্তি স্বাতন্ত্র্য দ্বারা নির্ণীত। ওকে, তো এগুলি হলো কি শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট রয়েছে পরিবেশ কেন্দ্রিক, পৌর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এই যে পরিবেশ দিক থেকেও কি শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে, পৌর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ থেকে বা সামাজিক পরিবেশ থেকে, তারপরে হচ্ছে বৃদ্ধি সহায়ক পরিবেশ, অর্থনীতি পরিবেশ, ধর্মীয় পরিবেশ, শিক্ষামূলক পরিবেশ। এইসব পরিবেশ থেকেও কী করবে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।
নাম্বার সমাজকেন্দ্রিক মানে সোসাইটি থেকে মতাদর্শ, যে শিক্ষার্থীর যে বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন মত নেবে, কিন্তু নিজের যে মতাদর্শ রয়েছে, নিজের যে মতামত রয়েছে সেটাও যাতে সে দিতে পারে, তো মতাদর্শ। সামাজিক মূল্যবোধ, তার মধ্যে সামাজিক মূল্যবোধটা গড়ে উঠবে। ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, ন্যায় ও প্রীতি, সংহতি ও সমন্বয়, এই সব কিছু গড়ে উঠবে সমাজকেন্দ্রিকের মাধ্যমে। নেক্সট রয়েছে নাম্বার জাতীয়তাবাদীর মধ্যে রয়েছে জাতিহীন সমাজ। কি রয়েছে? জাতিহীন সমাজ। শুভতৃত্ব বোধ, অর্থাৎ যে ভাই ভাই যে বোধটা রয়েছে সেটা। সাম্প্রতিকতার বিরুদ্ধে শিক্ষা, যে সাম্প্রতিকতা রয়েছে সেটার বিরুদ্ধে শিক্ষা দেওয়া, সেটার বিরুদ্ধে কিসে শিক্ষা দেওয়া? সমাজবিজ্ঞান মাধ্যমে। কুসংস্কার ও কুপ্রথা রোধ, যে কুসংস্কার রয়েছে, কুপ্রথা রয়েছে, এগুলি রোধ করে। এগুলি আমরা কিভাবে জানবো যে কোনটা কুসংস্কার, কোন কাজটা করা ঠিক না, কোনটা কুপ্রথা রয়েছে, সেটা আমরা সমাজবিজ্ঞান পড়ার মাধ্যমে জানবো। অজ্ঞতা ও বেকারত্বের অবসান, নারী শক্তির বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন, এই যে এই সব কিছু আমরা জানবো কিসের মাধ্যমে? সমাজবিজ্ঞান শেখানোর মাধ্যমে, বা অ্যাজ এ টিচার আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াবো তারা কিভাবে জানবে? সমাজবিজ্ঞান শেখানোর মাধ্যমে এটা জানবে। নেক্সট রয়েছে আধুনিকরণ। কি রয়েছে? আধুনিকরণ। জাতীয় সংহতি, আন্তর্জাতিক বোঝাপড়া, বর্তমানে তথ্য ও তার বিশ্লেষণ, গঠনমূলক চিন্তাভাবনা, চর্চা ও বিকাশের ব্যবস্থা, এগুলি রয়েছে আধুনিকরণে। ওকে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে যে এই পার্টটা তোমাদের কনফিউশন রয়েছে, ডাউট রয়েছে। তাহলে তোমাদের জন্য নেক্সট ক্লাসে আমি একটা ডাউট সেশন নিয়ে আসবো, সেখানে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসটা লাইক করে দিও, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো, এবং পরবর্তী সময় কোন সাবজেক্ট থেকে, কোন টপিক থেকে তোমরা ক্লাস চাও সেটা আমাদেরকে জানিয়ে দেবে। তোমাদের ডিমান্ড অনুসারে আমি ক্লাস নিয়ে আসবো। আমরা প্রতিটা ফ্যাকাল্টি তোমাদের জন্য ডিমান্ড অনুসারে ক্লাস নিয়ে আসবো। তো তোমরা আমাদের পাশে থাকো, সাথে থাকো। যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় কিংবা তোমরা ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, টেটের জন্য, এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে আমাদের এখানে তোমরা এডমিশন নিতে পারো। আমাদের এখানে যে এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে যে ক্লাস করানো হচ্ছে, এখন একটা অফার চলছে। তো সেই অফারটা যদি তোমরা পেতে চাও তাহলে আজকে আমাদের সাথে যোগাযোগ করো এই নম্বরে। ওকে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিতটা জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, এবং সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট মক টেস্ট। মক টেস্টের জন্য কোনো তোমাদের পেমেন্ট করতে লাগবে না, তোমরা সম্পূর্ণটা নোটের সাথেই কিন্তু পেয়ে যাবে। আর আমাদের নোটে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকের প্রথম রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। শুধুমাত্র কয়েকটা MCQs পড়ে বা ওয়ান লাইনার পড়ে তোমরা পাস করতে পারবে না, সেটার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবে। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের নোটস থেকে বেস্ট আর হতে পারে না, কারণ তোমরা এসে আগে নোটসটা দেখো। যদি দেখে ভালো লাগে, তোমাদের অবশ্যই দেখে ভালো লাগবে, তোমরা এসে নোটস দেখো, নোটসটা তোমরা মিলাও, অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। কনসেপ্ট প্লাস MCQs রয়েছে, তার সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। আর যদি তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাও, আমাদের এখানে ফ্রি মক টেস্টও কন্ডাক্ট করা হচ্ছে, যেটা আমরা লঞ্চ করেছি অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট। সেটা দেওয়ার জন্য তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক রয়েছে বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে, সেইটাতে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আদারওয়াইজ তোমরা এই নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো বা টেক্সট করতে পারো, তাহলে তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেবো। আর সেখানে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারো। তো নোটস নিতে চাইলে, তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে চাইলে, বা যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে খুব যত্ন সহকারে, আমাদের এখানে অফলাইন ক্লাসও করানো হয়, তোমরা যদি ক্লাস করতে চাও, প্র্যাকটিস সেট, মক টেস্ট, এগুলো সবগুলো তোমরা সুযোগ পেতে চাও, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। তারপরও কনফিউশন থাকলে নাম্বার আছে, সেটাতে কল করে জেনে নিতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারছি। তো এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। Thanks for watching.